স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। চলতি অর্থবছরে কৃষি এবং পরিবহন খাতের প্রবৃদ্ধি কমেছে, তবে শিল্প এবং সেবার বেশিরভাগ উপখাতেই বেড়েছে প্রবৃদ্ধি। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও শিল্প খাতে প্রবৃদ্ধি বেড়েছে 1.5% বেশি। এতে সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 6.5% বেশি। আজ আমরা আলোচনা করব জিডিপি প্রবৃদ্ধি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক জিমি আমির। তবে মূল আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 5 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে টানা 3 মাস চলেছে 20 দলের হরতাল অবরোধ। এতে আমদানি রপ্তানি সহ ক্ষতিগ্রস্ত হয়েছে সামষ্টিক অর্থনীতি। তারপরও চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি 6.51% হয়েছে বলে সাময়িক এক হিসাবে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো। এতে দেখা গেছে এ সময় কৃষি খাতে 1% বেশি প্রবৃদ্ধি কমলেও প্রবৃদ্ধি বেড়েছে শিল্প ও সেবা খাতে। কৃষি ছাড়া আমাদের যে ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রি সার্ভিস সেক্টর গ্রোথ গত বছর চেয়ে এবার কিন্তু ভালো হয়েছে, বেশি হয়েছে। তো সব মিলিয়ে 6.1 থেকে 6.5 এটি হতে পারে, না হওয়ার তো কোনো কারণ দেখি না। সেবা খাতের পরিবহন উপখাত ছাড়া বাকি 10টি উপখাতে প্রবৃদ্ধি বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে ব্যাংক বিমা খাতে। যে 92 দিনের কথা বলা হয়ে থাকে, কাজে ওটাকে যতবার আমরা বাড়িয়ে বলি বা বড় করে দেখি, আমাদের অর্থনীতির যে আভ্যন্তরীণ শক্তিমত্তা তার দ্বারা প্রমাণ হয় ওই নৈরাজ্যিক অবস্থা বড় রকমের ছাপ ফেলতে পারেনি, অন্তত সরবরাহ ব্যবস্থায় কিংবা উৎপাদন ব্যবস্থায়। রাজনৈতিক অস্থিরতা না থাকলে আগামীতে প্রবৃদ্ধি 7% পৌঁছাবে বলে মনে করে পরিকল্পনা কমিশন। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জিমি আবির, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, ভালো আছি। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি জিডিপি প্রবৃদ্ধি নিয়ে। যে অর্থ বছরের কথা বলছি আমরা, সেই অর্থ বছরে অনেক রাজনৈতিক হানাহানি হয়েছে এবং সেখানে বলা হচ্ছে শিল্প খাতে এবং সেবা খাতে, কৃষি খাতে সবখানেই ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের অর্থনীতি। এরপরেও 6.5% জিডিপি প্রবৃদ্ধিকে আপনি কেমন ভাবে দেখছেন এটা? আসলে একটা জিনিস খেয়াল করবেন যে অর্থ বছরের মাঝখান থেকে কিন্তু রাজনৈতিক সহিংসতাটা শুরু হয়েছিল এবং অর্থ বছরের শুরুর দিকে কিন্তু মোটামুটি স্থিতিশীল হতে যাচ্ছিল বলে ধরে নেওয়া হচ্ছিল, কারণ এর আগের বছরে কিন্তু নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পরেও কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ ছিল, ব্যবসায়ীরা আস্থা পাচ্ছিল না, বা অর্থনীতিবিদরাও কিন্তু বারবার বলছিল যে ব্যবসায়ীদের যদি আস্থাটা না থাকে, ব্যবসা করার পরিবেশ যদি না থাকে, তাহলে এটা হবে না। আমরা কিন্তু অনেক সময় লক্ষ্য করছিলাম যে স্থিতিশীলতার দিকে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে যখন চলতি অর্থ বছরের ঠিক মাঝখানে এসে অর্থমন্ত্রী একটা কথা বারবার সবসময় বলেছেন এবং তিনি ডিসেম্বর পর্যন্ত বলেছেন যে আমি ডিসেম্বর পর্যন্ত ধরে রেখেছিলাম যে প্রবৃদ্ধি 7% হবে বা কাছাকাছি যাবে। ঠিক সেই সময়টাতে যখন একদম একদম ভালোর দিকে যাওয়ার সময়, ঠিক সেই সময় আমরা লক্ষ্য করলাম পুরো একটা রাজনৈতিক অস্থিতিশীল কি একদম সবকিছু ব্লকেড হয়ে গেল। রাজধানীর সাথে সব জায়গায়, দেশের অন্যান্য সব অঞ্চলে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল এবং সবচেয়ে বেশি প্রভাব পড়লো পরিবহন খাতে এবং সরবরাহ ব্যবস্থা কিন্তু ভেঙে পড়ে গেল। সরবরাহ ব্যবস্থা আপনার যেমন শিল্পের কাঁচামাল থেকে শুরু করে, যেখানে শিল্পের কাঁচামাল আপনার স্টক থাকে হয়তো 1 মাস স্টক থাকে বা 15 দিন স্টক থাকে বা 7 দিন স্টক থাকে, এক একজনের কিন্তু এক এক রকম স্টক রাখার ক্ষমতা থাকে, সবার একই রকম থাকে না। সুতরাং যেখানে আপনি কাঁচামালটাই ঠিক মতো দিতে পারছেন না, সেখানে আপনি প্রোডাকশন কিভাবে যাবেন প্রোডাকশনে, এবং প্রোডাকশন থেকে আপনি সরবরাহ পর্যায়ে যাবেন কিভাবে। সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু অনেক বড় একটা প্রভাব পড়েছে রাজনৈতিক অস্থিরতা। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ইন্ডিকেটর, যেটা জিডিপি ইন্ডিকেটর, সরকার এখন হয়তো মনে করছে যে ইন্ডিকেটরটাকে আমি কোনোভাবে যদি বাড়ায় দেখাতে পারি তাহলে হয়তো একটা কিছু হবে, কিন্তু আসলে কিন্তু আমরা যদি মাঠ পর্যায়ে যাই, মাঠ পর্যায়ে যদি দেখি যে রিটেল ব্যবসাদার যারা বা অন্যান্য যারা আছেন, তারা কিন্তু তাদের পুঁজি সব শেষ হয়ে গেছে, তাদের কিন্তু যা ছিল মোটামুটি সব শেষ হয়ে গেছে। হয়তো শীর্ষস্থানীয় যে ব্যবসায়ীরা আছেন যারা, তারা হয়তো কিছুটা ধরে রাখতে পেরেছেন, কিন্তু রিটেল লেভেলে বা মিড লেভেলে কিন্তু এই জায়গাটা নাই। সুতরাং 6.15 যে জিডিপিটা ধরা বলা হয়েছে, প্রায় 6.5 যে জায়গাতে বলা হয়েছে, সেটা আসলে বেসরকারি দিক থেকে বা বেসরকারি সংশ্লিষ্ট অর্থনীতিবিদ বা ব্যবসায়ীরা যারা বলছে, তারা কিন্তু এটার সাথে একমত না। তারা সংশয় প্রকাশ করেছেন, কিন্তু একই সাথে পরিকল্পনা কমিশনের যিনি সদস্য ডক্টর শামসুল আলম, উনি কিন্তু বলেছেন যে প্রতি বছরই কিন্তু আমরা দেখে থাকি যে IMF বা ওয়ার্ল্ড ব্যাংক যে ধরনের বা ADB যে ধরনের প্রেডিকশন দেয়, সেটা ভুল প্রমাণিত হয় সবসময়। সো এটা হয়তো হয়েছে, এবং উনি বলছেন যে এবং এটাও বলেছেন যারা এই কথা বলছেন, সংশয় প্রকাশ করছেন, তারা যথেষ্ট তথ্যপত্র দিয়ে কথা বলছেন না।
না, একটা মানে প্রেডিকশনটা সরকারও দেয়, প্রেডিকশনগুলো আন্তর্জাতিক এই সংস্থাগুলো কিন্তু দিচ্ছে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB সংস্থাগুলো দিচ্ছে কিন্তু। এবং তথ্যপত্র নাই এই কথাটা যে একেবারে সত্য পুরোপুরি তাও কিন্তু না, কারণ IMF বলেন বা বিশ্বব্যাংক বলেন বা ADB যার কথাই বলেন না কেন, তারা কিন্তু BBS থেকে তাদের তথ্য নিচ্ছে। BBS থেকে তথ্য নেওয়ার পরও তারা তাদের নিজেদের অভ্যন্তরীণ যে ডাটাগুলো তারা কিন্তু সেগুলো দেখছে, দেখার পরে কিন্তু প্রজেকশনগুলো তারা দিচ্ছে। ধন্যবাদ জিবি। আমি ফিরে আসবো আলোচনায়। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন। জনাব হোসেন, আপনার কাছে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন? জি ভালো। আমরা আজ কথা বলছি জিডিপি প্রবৃদ্ধি নিয়ে, এবং অনেক রকমের প্রেডিকশন বা আলোচনাকে মিথ্যা প্রমাণিত করে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 6.5%। এবং যেখানে বলা হচ্ছে যে যেসব খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেমন পরিবহন, শিল্প খাত বা সেবা খাত, সেখানেও আসলে প্রবৃদ্ধিটা বেশি হয়েছে। এটা অনেকেই সংশয় প্রকাশ করছে, কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে কথা বলছেন সেই অনুযায়ী এটা সঠিক রয়েছে। আপনার কি মনে হয় যে কেন, তাহলে আপনি কি এটার সাথে একমত কিনা? আর যদি হয়ে থাকে আমাদের অর্থনীতি যথেষ্ট রেজিলিয়েন্ট বলে আমরা যে দাবিটা করে থাকি, সেটা সত্য কিনা? আমি কিন্তু জিডিপি নিয়ে যেভাবে আলোচনা হয় সেই আলোচনার সঙ্গে আমি একমত হতে পারছি না। এটার কারণ হলো জিডিপি কিন্তু সুষম বন্টনের মধ্যে নেই। জিডিপি আজকে যদি আপনি দেখেন, গত চায়নাতে যে কনভেনশন হয়েছে তাদের কমিউনিস্ট পার্টির, সেখানে তারা চাইনিজদের এত গ্রোথ থাকার পরও চাইনিজরা বলতেছে যে এইভাবে যদি গ্রোথ হয় তাহলে যে বৈষম্য হবে, যে ডিসক্রিমিনেশন হবে সমাজে, সেটা একটা বিরাট সংখ্যাজনক জিনিস। তেমনিভাবে বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি ধরেন, জিডিপি যেভাবে গ্রোথ হচ্ছে সেটা কিন্তু সাধারণ মানুষ পর্যায়ে পড়ছে না। আপনার গত বছরের মানে ইনফ্লেশন রেট ছিল 6.32, সেখানে জিডিপি বলতেছেন 6.4। তাহলে সেটা যদি আপনি ধরেন, ইনফ্লেশন রেটটাকে যদি ধরেন সেখানে এনে, তাহলে কি দাঁড়াচ্ছে জিডিপি? জিডিপি আমাকে দেখতে হবে এইভাবে যে আমি গুড গভর্নেন্স পাচ্ছি কিনা। আমি যদি গুড গভর্নেন্স না পাই, তাহলে কিন্তু আমার কাছে জিডিপি যেখানেই থাকুক না কেন সেটা আমার কোনো কাজে আসছে না। আমার ব্যবসায়িক উন্নতি যদি যে দেখতে চান, সেটা কিভাবে হবে? সেটা হবে একটা গুড গভর্নেন্সের মধ্যে দিয়ে। আমরা গত এক দশক কি দেখছি, গুড গভর্নেন্স কিন্তু আমাদের দেশে নাই বললেই চলে। আপনি কি এডিপি ইমপ্লিমেন্টের কথা বলছেন নাকি ওভারঅল গুড গভর্নেন্সের কথা বলছেন? আমি ওভারঅল গুড গভর্নেন্সের কথা। এডিপি ইমপ্লিমেন্টেশন তো দুর্বলতা আছেই, সেটা তো আছেই। তারপরেও যেটা হচ্ছে, আমরা কিন্তু যেভাবে জিডিপি কে নিচ্ছি, সেটা কি নিচ্ছি? গার্মেন্টস খাতকে নিচ্ছি, আমরা রেমিটেন্স খাতকে নিচ্ছি, আমরা কিন্তু জিডিপিতে ওটাকেও নিয়ে আসতেছি। কিন্তু অন্যভাবে কিন্তু যদি দেখেন, সবাই কিন্তু এভাবে নিচ্ছে না। আপনি যেই দেশটি জিডিপিতে মাইনাস আছে, নাইজেরিয়া, সে কিন্তু আপনার রাইজিং কান্ট্রি, ঠিক আছে, মিড লেভেল কান্ট্রি, সে কিন্তু তার কিন্তু জিডিপি গ্রোথ -8। তাহলে সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মিস জিমি আমির, আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যখন জিডিপি প্রবৃদ্ধির কথা বলছি, তখন ইতিমধ্যেই নতুন অর্থ বছরের জন্য এডিপি ঘোষণা করা হয়েছে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে, এবং সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে খাতটি বেশি হচ্ছে যোগাযোগ বা পরিবহন খাত। প্রায় 20% অর্থ, এডিপির প্রায় 20% অর্থ তারা পেয়েছে। কিন্তু যেটা প্রায় বলছিলেন, মানুষ বলে যে আমাদের এইটা সুষম বন্টন হয় না উন্নয়নগুলো। তো আমরা এই বছরে যে গুরুত্ব দিয়েছি আমরা পরিবহন খাত বা যোগাযোগ খাত, সেটা কি সঠিক, মানে ঠিক সিদ্ধান্ত বলে কি আপনার মনে হয়? সরকার গত 2 বছর থেকে যোগাযোগ এবং মানে পরিবহন খাতটাতে দিতে চাচ্ছে, কারণ হচ্ছে যে আপনার ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কথা যদি আমরা চিন্তা করি, ঢাকা চট্টগ্রাম মানে চট্টগ্রাম হচ্ছে যে সবচেয়ে একটা অর্থনৈতিক একটা হার্ট বলা হয় যেটাকে, এবং সেখানে এই যে সেখানকার যে রাস্তাঘাটে নানান ধরনের সমস্যা হয়, ঠিকমতো ট্রাক যেতে পারে না, চাঁদাবাজি থাকে, অনেক ধরনের সমস্যাগুলো থাকে। এবং এই যে 4 লেন হওয়ার কথা, যেটা হচ্ছে গত 8-10 বছরের ঘটনা, এটা যে 4 লেনটা এখনো পর্যন্ত সরকার শেষ করতে পারছে না বা কাছাকাছিও যেতে পারছে না, বারবার টেন্ডার হচ্ছে, বারবার এটা হচ্ছে। তো এই যে এই খাতগুলো না দেখা গেলে আপনি সরবরাহটা ঠিক করতে পারবেন, আপনি চট্টগ্রাম থেকে মালটা আপনি সারা দেশে কিভাবে দেবেন? এই জিনিসটা প্রয়োজন, এই কারণে সরকার এই জায়গাটাতে সবচেয়ে বেশি। ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা এখান থেকে আলোচনা শুরু করব। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি জিডিপি প্রবৃদ্ধি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন এবং আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদক জিমি আমির। জনাব হোসেন এবং মিস আমির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব কাজী ইফতেখার হোসেন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে
এই বছরের যে জিডিপি প্রবৃদ্ধি বলা হচ্ছে যে প্রায় 6.5%, এবং এটা কিন্তু অনেক রকম প্রেডিকশন ছিল, অনেক রকম পূর্বাভাস ছিল, সেটাকে মিথ্যা প্রমাণিত করে এটা হয়েছে 6.5%, প্রায় 6.5%। এটাকে আপনি কীভাবে দেখছেন, এই যে আমাদের যে প্রবৃদ্ধি, একজন এন্টারপ্রেনার হিসেবে আপনি কীভাবে দেখেন এটা? আমি এটাকে পজিটিভই দেখছি, Right. আমি এটা নেগেটিভ দেখার কিছু নেই, বাট আমার পাশাপাশি আমার কিছু অবজারভেশন এখানে আছে। আমরা যখন এই কথাটা বলতে আনন্দ বোধ করি যে আমাদের জিডিপি বেড়েছে, হ্যাঁ, সেই পাশাপাশি কিন্তু আমরা বাকি জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করি না। যেমন ধরেন আমাদের যে এডিপির ইমপ্লিমেন্টেশন সেটা সঠিকভাবে হচ্ছে কিনা তা নিয়ে কিন্তু আমরা কোনো প্রতিবেদন দেখতে পাই না। আজও কোনো প্রতিবেদন আমরা দেখতে পাইনি যে এডিপি কিভাবে ইমপ্লিমেন্টেশন হতে যাচ্ছে, হচ্ছে কিনা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা সবসময় দেখতেছি সরকার বারবারে বলতেছে প্রবৃদ্ধি হচ্ছে, সেটা যেভাবেই হোক তাকে বলতে চাচ্ছেন যে উন্নত প্রযুক্তিতে দেখাচ্ছেন তারা যে জিডিপি হাইয়েস্ট লেভেলে যাচ্ছে। আমরা যদি গত 94 সাল থেকে আজ পর্যন্ত তাকাই, তাহলে দেখবো একমাত্র 94 সালেই জিডিপির গ্রোথ কমেছিল, তার আগ পর্যন্ত 5.42 আপ টু 6.71 চলে আসছে। সেটাকে ধরে নিলেই তো হবে না, আমাদেরকে আদার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে চিন্তা করতে হবে। আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচার এই পরিমাণ, ধরেন আমাদের যে ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি ব্যাড, আমাদের রোড কন্ডিশন ইজ ভেরি ব্যাড, ইনফ্রাস্ট্রাকচার যদি সঠিক না হয় তাহলে এই জিডিপি গ্রোথ দিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো না। আমাদেরকে জিডিপি গ্রোথ 7-8 ক্রস করতে হবে আমাদেরকে, এবং সেখানে সমস্ত জাতিকে ইনভলভ করতে হবে জিডিপি ইনভলভ করার জন্য। আপনার সবাইকে নিয়ে যদি আমরা যেভাবে জিডিপিকে মূল্যায়ন করি সেভাবে করলে তো হবে না, সমস্ত সমাজকে সেখানে ইনভলভ। সত্যিকার অর্থে যে গ্রোথের কথা বলছি, মানুষের এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে, সেটা না করলে হবে না। এইবারে অর্থ বছরের বাজেটের লক্ষ্য হচ্ছে প্রায় 15 থেকে 16 লক্ষ মানুষের নতুন কর্মসংস্থানের কথা বলা হচ্ছে। আপনার কি মনে হয় যদি এই মানুষের কর্মসংস্থান বাড়াতে হয়, তাহলে বেসরকারি খাতে এবং সরকারি খাতে কথা বলা হচ্ছে, কোথায় কোথায় ইনভেস্টমেন্ট আসলে আমাদের বাড়াতে হবে? সবচেয়ে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে শিল্প খাতে, কারণ আমার শিল্প খাতে হচ্ছে যে সব ধরনের লোকের দরকার হয়, শিক্ষিত লোকের দরকার হয়, অর্ধশিক্ষিত লোকের দরকার হয় এবং একদম অশিক্ষিত লোকের দরকার হয়। সুতরাং শিল্পে যদি বিনিয়োগ বাড়ানো যায়, বড় বড় ইন্ডাস্ট্রি যদি করার মানে সেই পরিবেশটা যদি তৈরি করা যায়, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার খুবই দুর্বল, আমাদের বিদ্যুৎ নেই, আমাদের রাস্তাঘাট নেই, সেই দিকেও তো আসলে নজর দেওয়া দরকার কিনা? হ্যাঁ, নজর দেওয়া অবশ্যই দরকার। কারণ হচ্ছে যে বড় ইন্ডাস্ট্রি যদি না হয় তাহলে আপনার বিনিয়োগ আসবে না, বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ না হলে আপনার কর্মসংস্থানটা হচ্ছে না, আর কর্মসংস্থান না হলে আপনার অর্থনীতি প্রবৃদ্ধি হবে না। কিন্তু সরকারের এখন যেটা বিষয় সেটা হচ্ছে বিদ্যুৎ এবং গ্যাস। সরকার বলছে যে তারা ঠিকমতো দিতে পারছে, অনেকাংশে দিতে পারছে বা দিতে সমর্থ হয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রি অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে তারা এখনো ঠিকমতো সেই জায়গাটা পাচ্ছেন না, তাদের এখনো ঘাটতি রয়ে গেছে। তবে আগের চেয়ে কিছুটা ইয়েটা বেড়েছে। জনাব হোসেন, আপনার কি মনে হয় একজন উদ্যোক্তা হিসাবে যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছি, যে অবকাঠামোর কথা আমরা বলছি, সেগুলো কি সহজে পাচ্ছেন? আমি যেভাবে বললো সেভাবে কিন্তু আমরা পাচ্ছি না। আমরা এখনো দেখা যাচ্ছে যে ইলেকট্রিক্যাল পাওয়ার যেটা বলেন আপনারা, এখনো কিন্তু আমাদেরকে জেনারেটর ইউজ করতে হচ্ছে, আমাদের ব্যক্তিগত জেনারেটর ইউজ করে দিনের 4 ঘন্টা 5 ঘন্টা করে কাজ করতে হচ্ছে। সেটা করে তো হবে না। আমি যদি ঢাকা থেকে চিটং ট্রাক পাঠাই, সেটা দেখা যায় 48 ঘন্টা লাগে আমার একটা ঢাকা থেকে চিটং যে পৌঁছতে। তাহলে এই যে অব্যবস্থার কথা বলছি আমরা, এটার উন্নতি করতে হলে যে আমাদের যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার সেটা কি হচ্ছে? বা এবারের যে এডিপিতে রাখা হচ্ছে প্রায় 97,000 কোটি টাকার যে এডিপি করা হচ্ছে, সেইখানে কি থাকছে? আপনি দেখেন, যদি এডিপি পর্যালোচনা করেন না, এডিপি কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রপারলি হয় না, কখনোই হয় না, এবং আমাদের সরকার এই জায়গায় খুবই দুর্বল। আমাদের যে সমস্যাটা সেটা হলো আমাদের কিন্তু ম্যান পাওয়ার আছে, কিন্তু প্রপার ম্যান পাওয়ার আমাদের কোথাও নেই। এখানে যে সুশাসনটা নাই, সুশাসন, গুড গভর্নেন্স হলো মেইন জিনিস। এখন আমি প্রথমেই বলছিলাম যে গুড গভর্নেন্স না থাকলে আপনি কোনো জায়গায় কিন্তু সঠিক কাজ করতে পারবেন না। এখন সেই গুড গভর্নেন্স সরকারে থাকতে হবে। সরকার যদি গুড গভর্নেন্স এস্টাবলিশ করতে পারে তাহলে সব জায়গায় উন্নতি করা সম্ভব। জানি না, কারণ অনেকেই অনেক দেশ উদাহরণ দিচ্ছেন যেখানে বলছেন যে একটি জিনিস হচ্ছে যে আমাদের পলিসির ঘাটতি আছে, কারণ পলিসি যদি ঠিক থাকে
গভর্নেন্স অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু পলিসিটাও তো আসলে আমাদের ঘাটতি রয়েছে। আমি যদি পলিসির কথা বলি, আমি যদি পিপিপির কথা বলি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা বলি, সেখানে কোনো রকম ইনভেস্টমেন্ট আসছে না। তাহলে কারণ পিপিপির গত 5 বছরে অর্থমন্ত্রী যখন আগের সরকারের আমলে প্রথম তার এটা নিজস্ব একটা মানে ইনোভেশন ছিল যে আমি পিপিপি করব এবং এটাতে আমি ব্যাপক ইনভেস্টমেন্ট আনতে পারবো, এবং আনফরচুনেটলি গত 6 বছর হয়ে গেল, আগের সরকারের 5 বছর, এই সরকারের 6 বছর, এখন পর্যন্ত পিপিপির কোনো কাঠামো তৈরি হয়নি। আচ্ছা, সে কথাই বলছিলাম জনাব ইফতেখার হোসেন, যে কোনো কাঠামো হয়নি এবং এন্টারপ্রেনাররা প্রায় অভিযোগ করেন যে এখানে রিটার্নটা কিভাবে আসবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি হবে সেটা পরিষ্কার ধারণা নাই। সরকার এবং বেসরকারি খাত আসলে কি করবে সেটার কোনো কাঠামো, আইন, কোনো কিছু পর্যন্ত নাই। আমরা কিন্তু কোনো পলিসিতে আসতে পারি না। আপনি ধরেন আমি একটা ব্যবসা করতে গেলে আমাকে যদি 28টা 29টা লাইসেন্স নিতে হয়, তার জন্য যদি আমাকে 3 মাস রাস্তায় হাঁটতে হয়, তাহলে কিন্তু আমি ইন্ডাস্ট্রি করার জন্য যে মন মানসিকতা আমার, সেটা কিন্তু চলে যাচ্ছে আমার। আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, সেখানেই বোটল নেক আছে, সেখানেই লাল ফিতার দূরত্ব আছে, তাহলে আমি কিভাবে উন্নয়নের সঙ্গে সহযোগিতা করব? সেটা তো সম্ভব না। উন্নয়নের সঙ্গে সহযোগিতা করতে হলে সরকারকে এই জায়গায় অনেক বেশি উদার হতে হবে কাজ করার জন্য। আপনি যদি ভারতীয় পলিসির দিকে তাকান, নরেন্দ্র মোদী কিভাবে সাকসেসফুল হলো? সে সাকসেসফুল হলো, সে যে পলিসিটা এনেছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করার জন্য, সেটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করে দিয়েছে। সে ব্যবসা বান্ধব পরিবেশ আপনাকে দিতে হবে। এখানে আজকে আমাদের দেশে ল্যান্ড ক্রাইসিস চলছে, আমি ইন্ডাস্ট্রি করার জন্য যে ল্যান্ডের প্রয়োজন আমার, সেটা কে দিবে? সেটা তো আমাকে সরকার দিতে হবে। সেটা যদি আমি কোটি কোটি টাকা দিয়ে কিনতে হয়, তাহলে আমার পক্ষে ইন্ডাস্ট্রি করা সম্ভব না। সেই জায়গাটাকে আপনাকে দিতে হবে আমার জন্য। আপনি এন্টারপ্রেনারকে যে জায়গা না দেন, সে কিভাবে কাজ করবে? এখানেও একটা পলিসির সমস্যা দেখা যায় যে আমাদের অনেক ইপিজেড রয়েছে যেখানে ইন্ডাস্ট্রি নাই। যে আমি যদি বলি নীলফামারী উত্তরা ইপিজেডের কথা বলি, আবার অনেক ইপিজেড আছে যেখানে আমরা জায়গা দিতে পারি না। তার মানে কি আমরা আমাদের যে সিলেকশন, জায়গা সিলেকশন, সাইট সিলেকশন কি ঠিকমতো করতে পারছি না? জিমি আমির, আপনার কি মনে হয়? আমরা ল্যান্ডের কথা বলছি, আমরা যদি ইন্ডাস্ট্রি করার জন্য যে ল্যান্ডের প্রয়োজন, সেই ঘাটতি আসলে মেটাতে পারি কিনা আমাদের? না, আসলে সেই ঘাটতিটা আমরা মেটাতে পারতেছি না। কারণ কথা হচ্ছে যে ল্যান্ড যে জায়গায় আছে, সরকারের যে সমস্ত জায়গায় ল্যান্ডগুলো আছে, এগুলো দখল হয়ে গেছে বিভিন্নভাবে, এবং এটা আমার কাছে মনে হয় যে এই ল্যান্ডগুলো দখল করেছে সরকারেরই কোনো না কোনো অংশ, বা হয়তো সরকার দলীয় বা সরকারের সাথে এই জাতীয় লোকরা সবসময় সরকার দলীয় থাকে, আসলে থাকে, এটা বলা হয়। এই কারণেই কিন্তু দখল হয়ে থাকার কারণে সরকার সেগুলোকে আলাদা করতে পারে না, বা সেই জায়গাগুলোকে কোনোভাবে ব্যবহার করতে পারছে না। হোসেন, আপনার কি মনে হয় আসলে কি জমি আছে সরকারের এই সাহায্য? আপনার কাছে বড় একটা উদাহরণ আছে, বলুন। কোরিয়ান এপিজেড। আচ্ছা, গত 10 বছর এটাকে ইমপ্লিমেন্ট করা যায়নি। কেন করা গেল না? আপনি যদি একটা আজকে এফডিআই চান, সে যখন দেখবে যে একটা কোরিয়ান ইপিজেড হচ্ছে না, সেখানে আমি কিভাবে এসে ইনভেস্ট করব? আজকের দুনিয়া সবাই দেখেন ইনভেস্টমেন্টের জন্য বাইরে যাচ্ছে, কিন্তু আমার এত ব্যবস্থা, আমার দেশে 60% ইয়াং জেনারেশন, তারপরে আমার দেশে ইনভেস্টমেন্ট আসছে না কেন? ইনভেস্টমেন্ট আসার জন্য পরিবেশ তৈরি করে দিতে হবে আপনাকে। সেই পরিবেশটা কিন্তু প্রাইভেট এন্টারপ্রেনার দিতে পারবে না, সেই পরিবেশটা সরকারকে দিতে হবে। এখন সরকারি ব্যবস্থা যদি সেভাবে না থাকে, পলিসি যদি সেভাবে না থাকে, তাহলে ইমপ্লিমেন্টেশন করা টাফ। সরকারের পলিসি কি সমস্যা? সরকারও কিছু কিছু ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রে সরকার কোনোদিন ব্যবসা হবে না। সরকার ইজ এ ফ্যাসিলিটেড পিপল। সে যদি ব্যবসা করতে আসে, তাহলে তো অসুবিধা সেখানে, সেটা পারবে না। জনাব কাজী ইফতেখার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিমি আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পদিন আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে এই নিয়ে নিশ্চয়ই আমরা আবারও কথা বলবো আপনাদের সাথে। থ্যাংক ইউ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।